আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার হবে না পুলিশ, বাহিনীর সকল সদস্যকে এই শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন, কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনকে গোপালগঞ্জে দাফন। নানা নাটকীয়তা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ, অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ টিভি চলচ্চিত্র তারকারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, নতুন করে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করে একথা বলেন তিনি। এছাড়া মুক্তিযুদ্ধে মেজর জিয়া ও পুলিশের মরণপথ প্রতিরোধের বীরত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের রবিবার সকাল 9টায় পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহে এবারের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন এবং সালাম গ্রহণ করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের সাথে পুলিশকে মানবিক আচরণ করার আহ্বান জানান এবং নিজেদের স্বার্থে আর যেন কেউ পুলিশকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে নতুন করে শপথ নেওয়ারও আহ্বান জানান। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া এবং পুলিশের বীরত্বের কথা স্মরণ করেন। একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। এমন পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক কি যুক্তি বা কৌশল কাজ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখন, এটি এখন তাদের জন্য একটি গবেষণা হতে পারে বলে আমি মনে করি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করেন তারেক রহমান। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। জাতিসংঘে পুলিশের পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু বিদেশ নয়, দেশেও জনগণের সাথে মানবিক আচরণ প্রত্যাশিত। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পুলিশ সপ্তাহের মনোমুগ্ধকর আয়োজন সম্পন্ন করার জন্য পুলিশ এবং র্যাবের সকল সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তারেক রহমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। রবিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কল্যাণ প্যারেডে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, পুলিশকে আধুনিক ও মানবিক করার কাজ শুরু করেছে সরকার। ফ্যাসিবাদী শাসনামলে জনগণ পুলিশকে দলীয়করণের চিত্র দেখেছে উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের কথাও জানান প্রধানমন্ত্রী। জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ ও জনগণের সম্পর্ক আইনগত ও মানবিক করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষ এবং তাৎক্ষণিক কৌশলী সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাখতে পারে। আপনারা কেবল আইন প্রয়োগ করেই বাহিনীর সদস্যই নন, আপনারাই হচ্ছেন রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যায় বিচার প্রদানের প্রথম দ্বার। সুতরাং পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, সেখানেই একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, 10 থেকে 12 সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে স্থানীয় আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক প্রতিবেশীদের নিয়ে তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তালা কাটার সরঞ্জাম, দা ও চাপাতি সহ 3 জনকে আটকের পর গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ 3 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় হত্যার শিকার একই পরিবারের 5 জনকে গোপালগঞ্জে দাফন করা হয়েছে। এদিকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন শারমিনের বাবা। এখনও পলাতক প্রধান আসামি ফোরকান। সকাল 11টায় গোপালগঞ্জের পাইককান্দি উত্তর চরপাড়া নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়। নিহতরা হলেন শারমিন আক্তার, তার 3 সন্তান মিম আক্তার, মারিয়া ও ফারিয়া এবং শারমিনের ভাই রসুল হোসেন। এর আগে শনিবার গাজীপুর থেকে ময়নাতদন্ত শেষে ভোরে তাদের মরদেহ গোপালগঞ্জে পাঠানো হয়। হামে, হবিগঞ্জ ও ফেন্সুগঞ্জে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। মহাখালী ডিএনসিসি হাসপাতালে মৃত্যু হয়েছে আরেক শিশুর। মহাখালী ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার জানিয়েছেন, অন্যান্য দিনে রোগী ভর্তির সংখ্যা সহস্রাধিক থাকলেও রবিবার তা কমে 1000-এর নিচে। হাসপাতালে এখনও হাম সংক্রমিত হয়ে বিছানায় কাতরাচ্ছেন রোগীরা। আক্রান্তের ক্ষেত্রে শিশুদের সংখ্যা বেশি হলেও বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। সারা দেশে টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় আগামী সপ্তাহেই এই সংখ্যা আরও কমে আসবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। দর্শক, রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, ডিএনসিসি হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাবরিনা, আসলে হাসপাতালে যে হাম আক্রান্ত রোগীদের সংখ্যা এবং এখানে যে মানুষের ভোগান্তি, সেটি আসলে নিজ চোখে না দেখলে নয়। তবে ডিএনসিসির যে ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে হামের জন্য, সেখানে কিন্তু চিকিৎসা নিতে যারা আসছেন সেই রোগী এবং স্বজনদের মধ্যে বেশ সন্তোষ আমরা লক্ষ্য করছি। যদিও চিকিৎসকদের বিরামহীন চেষ্টার পরেও গত 24 ঘন্টায় এখানে একজন শিশুর মৃত্যু হয়েছে। একটি আশার খবর হচ্ছে যে অন্যান্য দিনে এইখানে ভর্তির সংখ্যা, যেটা রোগী আসার সংখ্যা, সেটি বেশ অনেকটা 500-র উপরে এখানে সবসময় ভর্তি থাকে। সেটি থাকলেও আজকের দিনে কিছুটা কম। তবে প্রতিদিনই সুস্থ হয়ে মানুষ যেমন বাড়ি ফিরছে, একই সঙ্গে নতুন নতুন রোগী এখনো আসছে। তবে আমরা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে ঢাকার ভেতরের রোগীর সংখ্যার চেয়ে ঢাকার বাইরের থেকে এখন রোগী আসছে বেশি, এবং চিকিৎসকরা জানিয়েছেন যে
এই আক্রান্তের হার সেটি ঢাকা শহরে কিছুটা কমলেও এটি এখন ছড়িয়ে পড়েছে আসলে ঢাকার বাইরে। তবে হাম নিয়ন্ত্রণে যে সরকারের টিকা কার্যক্রম সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এই টিকা দেওয়ার পরে বা টিকা গ্রহণের পরে এই 3 সপ্তাহ লেগে যায় ইমিউনিটি তৈরি হতে, অর্থাৎ যারা এখন আক্রান্ত হয়েছেন এই হামের যে উপসর্গ সেটি কিন্তু ধরা দিতেও মোটামুটি 2-3 সপ্তাহ লেগে যায়। অর্থাৎ যারা আক্রান্ত হয়েছেন আরো আগে তারা কিন্তু এখন সংক্রামিত হচ্ছেন, তাদের এই হামের আক্রান্তের বিষয়টি স্পষ্ট হচ্ছে। কিন্তু নতুন করে যারা টিকা নিচ্ছেন সেই টিকা নেওয়ার পরে এই উপসর্গগুলো বা এই হামে আক্রান্ত হওয়া রোগীদের যে ইমিউনিটি সেটি কিন্তু কার্যকর হতে সময় লাগছে, যে কারণে কিন্তু এই হামে যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু নতুন নতুন করে উপসর্গ দেখা দেওয়ার পরে তারা হাসপাতালে ছুটে আসছেন। তো সব মিলিয়ে আগের যে এই ধরনের মহামারী আকার ধারণ করেছিল সেটির তুলনায় কিছুটা কমে এসেছে হাম, এবং ডাক্তাররা আশা করছেন আগামী সপ্তাহের মধ্যে এটি আরো নিয়ন্ত্রণে আসবে। তো এখানে কিন্তু ধন্যবাদ মুনির। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মেগা প্রজেক্টে না গিয়ে সামাজিক কর্মসূচিগুলোকে প্রাধান্য দিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও এর অংশ। এর ফলে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান বাড়বে। রবিবার রাজধানীর আগারগাঁয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প রেইজের 2য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। জানান, মূলধারার অর্থনীতির বাইরে থাকা মানুষকে সরকার অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চায়। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে উল্লেখ করে সেই মানদণ্ড পূরণ না করলে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না বলেও জানান আমির খুসরো মাহমুদ চৌধুরী। আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। আমরা কিন্তু এই যে বিগত দিনের বিভিন্ন কি বলবো অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে। যেই স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশের স্টোরি বিশ্বে নিয়ে যেতে পারবো, সেটা সবাই মিলে করতে হবে। কোনো রাজনৈতিক দলের বিষয় না, সরকারের বিষয় না। এটা হচ্ছে ডেমোক্রেসি যেরকম পার্টিসিপেটরি, ইকোনমি হ্যাজ টু বি পার্টিসিপেটরি। সকলকে ইনভলভ করতে হবে, সকলকে এটার সুফল পেতে হবে। বিগত দিনে দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে পিছিয়ে আছি। রবিবার সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশের ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা দরকার, যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম জগতে বড় প্ল্যাটফর্ম হলেও সেখানে কাজ করার কোনো নীতিমালা নেই, যা সমাধানে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শিক্ষণীয় কন্টেন্ট গণমাধ্যমে প্রচারের জন্য তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, জনগণের মানসিক অবস্থার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানের পর যে পরিবর্তনের আশা করা হয়েছিল তা হয়নি। সমাজ, পৃথিবী তার চাহিদা তৈরি হয়ে গেছে কিন্তু ডিজিটাল। এমনকি আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, আমাদের ব্যক্তিগত সংযোগ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, পেশাগত কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি প্রায় কিন্তু খুব দ্রুত এটা কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু এরকম একটা সময়ের সঙ্গে রেসপন্ড করার জন্য রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারকা রাজনীতিবিদ থালাপতি বিজয়। স্থানীয় সময়ে সকাল 10টায় চেন্নাই নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজয়কে শপথ বাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। থালাপাতি ছাড়াও শপথ নিয়েছেন তার দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের আরও 9 সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও টিভিকের জোটসঙ্গীরা। সঞ্জিদা ইসলাম তন্নি, ডেস্ক রিপোর্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বিশাল জনসমাবেশের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। 2018 সালের পর যেন আবারও ফিরলেন সরকার সিনেমার সুন্দর রামস্বামী। তবে এবার আর রূপালী পর্দায় নয়, বরং লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াকে পুরোপুরি বিদায় জানিয়ে এসেছেন সাধারণ মানুষের মাঝে। பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் 2026 সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে ও আইডিএমকের কয়েক দশকের আধিপত্য ভেঙে দিয়ে সরকার গঠন করলেন থালাপতি। শপথ নিলেন দুর্নীতিমুক্ত শাসনের। বিজয়কে শপথ বাক্য পাঠ করিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। থালাপতির সাথে সাথে শপথ নিয়েছেন তার দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের আরও 9 সদস্য। উন্ময়ান নம்பிக்கையும் মারা பற்றும் கொண்டிருப்பேன் என்றும்। সাধারণ মানুষ ছাড়াও নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে সমর্থন জানাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও টিভিকের জোট সঙ্গীরা। টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর অবশেষে তামিলনাড়ুতে নতুন সরকার দলের যাত্রা শুরু হলো দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেতার হাত ধরে। গত সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে 234 আসনের মধ্যে 108টি আসনে জয় পায় টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118 আসন। শুক্রবার পর্যন্ত জোটের শক্তি 116 আসনে আটকে থাকলেও শনিবার একাধিক দল সমর্থন দিলে জোটের আসন সংখ্যা দাঁড়ায় 120-এ। এরপরই সরকার গঠনের দাবি জানান থালাপতি বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথমবারের মতো একাধিক দলের সমর্থনে সরকার গঠিত হলো। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্ব মা দিবস আজ। পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশের বিশেষ এই দিনটি প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। দিবসটিতে যখন অনেকেই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত, তখন রাজধানীর ফুটপাথ কিংবা বস্তিতে চলছে কিছু মায়ের টিকে থাকার লড়াই। তাদের এই সংগ্রাম শুধু সন্তানের মুখে খাবার তুলে দিতে। অনিশ্চিত এই জীবনেও সন্তানকে আগলে রাখার এমনই 2 মায়ের গল্প আসমা আক্তার নুপুরের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। রোমানা আক্তার পাখির ঘর এটি। পলাশী মোড়ে ফুটপাতে পলিথিন ঘেরা ছোট্ট আশ্রয়। বিয়ের পর থেকে এখানেই তার সংসার। 4 সন্তানের জন্ম ও বেড়ে ওঠা ফুটপাতেই। 3 ছেলে আর 1 মেয়েকে নিয়ে বছরের পর বছর কাটছে রাস্তাতেই। প্রতিটি দিন শুরু হয় অনিশ্চয়তায়, তবুও স্বপ্ন দেখা থামে না রোমানার। ঠিকানা না থাকায় স্কুলে ভর্তি করাতে পারেননি শিশুদের, ফলে ভবিষ্যৎটাও অনিশ্চিত। এই এতিমখানার পিছে ওই যে গিয়া লাইফ কেয়ারের ভর্তি করাতে গেছিলাম। বাপের আইডি কার্ড চাইছে, মার চাইছে, বাচ্চাকে চাইছে, ভর্তি করাইতে পারিনি, আয়া পড়ছে। 2টা বড় ছেলে আছে, ওই 2জনকে দিতে চাইছিলাম, আর ওরা তো ছোট ছোট। রাজধানীর কাঁঠালবাগান এলাকার কালভার্ট রোডের এই ছোট্ট ছাপরি ঘরেই সোনিয়ার বসত। কোলজুড়ে 9 মাসের সন্তান। অভাব, অনটন আর অনিশ্চয়তার মধ্যেও সন্তানের মুখের হাসিই তার একমাত্র শক্তি। আমি যেহেতু ছোট বাচ্চা থেকে কাজ করতে পারবো না, যে স্বামী স্ত্রী 2জনে মিলে চাকরি করবো, যে একটা আবার শাশুড়ি অসুস্থ, তা তো দেখতে আছেন। বাচ্চাকে বড় করে মানুষের মতো মানুষকে পড়াশোনা করাতে চাই। ঝড় বৃষ্টি, ভয় কিংবা নিরাপত্তাহীনতা সব কিছুর সঙ্গেই প্রতিদিন লড়াই করতে হয় তাদের। তবুও সন্তানদের যেন কষ্ট না হয় সেই চেষ্টা প্রতিনিয়ত। মা দিবসে তাদের জন্য কোনো আয়োজন না থাকলেও প্রতিদিনের সংগ্রামে তারা প্রমাণ করেন মায়ের ভালোবাসা কখনো পথ হারায় না। ভোর হয়ে সন্ধ্যা, রাত কাটে খোলা আকাশের নিচেই। অনিশ্চিত জীবনে সন্তানকে বাঁচাতে লড়াই করে যাচ্ছেন হাজারো মা।
তাদের এই লড়াই সংগ্রামী যেন মা দিবসে বড় বাস্তবতা। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে রবিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর বিকল্প নেই বলেও জানান শেখ রবিউল আলম। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। ঈদ সামনে রেখে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌ পুলিশকে নির্দেশনা দেন তিনি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত ৩৯ জন। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলেই বেশিরভাগ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের বাহিনীর দাবি, অঞ্চলটিতে সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতরে থাকা হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সেনারা। এতে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছে ইসরায়েল। এদিকে হরমুজ প্রণালীতে আরও 4টি ইরানি জাহাজ জব্দের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ড। আর ইরানি ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হরমুজে চলাচলকারী জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। এদিকে চলমান অস্থিরতার মধ্যেও ইরান শিগগিরই শান্তি প্রস্তাবের জবাব দেবে বলে আশা করছে ওয়াশিংটন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার হবে না পুলিশ, বাহিনীর সকল সদস্যকে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে 3 জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন, কাপাসিয়ায় হত্যার শিকার 5 জনকে গোপালগঞ্জে দাফন। নানা নাটকীয়তা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ, অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ টিভি চলচ্চিত্র তারকারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।